স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। ইতিহাসের অধ্যাপক হিসেবে প্রাচীন ধর্মীয় গ্রন্থ এবং ভবিষ্যৎবাণীগুলো কিভাবে আমাদের হাজার বছরের ঐতিহাসিক পরিযান আর আধুনিক ভূরাজনীতিক পরিবর্তনকে রূপ দিয়েছে তা নিয়ে আলোচনা করাটা আমার কাছে সবসময় দারুণ রোমাঞ্চকর মনে হয়। আজকের এই সেশনে আমরা মূল উৎস থেকে পাওয়া কিছু চমকপ্রদ তথ্য একেবারে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করব। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। আমাদের আজকের আলোচনার রূপরেখাটা একটু দেখে নেওয়া যাক। আমরা শুরু করব প্রাচীন স্ক্রোল আবিষ্কার দিয়ে, এরপর মদিনায় ঐতিহাসিক হিজরত, রোম ও পারস্য সাম্রাজ্যের সেই মহাকাব্যিক যুদ্ধ, মহাকাশের তাত্ত্বিক বিজ্ঞান এবং সবশেষে আধুনিক যুগে গগনচুম্বী ভবন নির্মাণের যে চমকপ্রদ প্রতিযোগিতা চলছে তার সব কিছুই ধাপে ধাপে উঠে আসবে। ১ নম্বর বিষয়, প্রাচীন স্ক্রোলস এবং শ্যালা পর্বত। আমাদের প্রথম কেস স্টাডিটি শুরু হচ্ছে ফিলিস্তিনের এক রুক্ষ পাহাড়ি এলাকায়। আজ থেকে প্রায় ৭০ বছর আগে কয়েকজন বেদুইন রাখাল সেখানে একটি গুহায় কিছু পুরনো জারের সন্ধান পান। আর এই জারগুলোর ভেতরে থাকা পাণ্ডুলিপিগুলোরই আজ বিশ্বজুড়ে ডেড সি স্ক্রোলস বা মৃত সাগরের স্ক্রোল নামে পরিচিত। ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এটি। এখন প্রশ্ন হল, এগুলো আসলে কতটা পুরনো? এই প্রাচীন পাণ্ডুলিপিগুলোর সত্যতা যাচাই করতে বিজ্ঞানীরা কার্বন ডেটিং পদ্ধতির আশ্রয় নেন। আর ফলাফল আক্ষরিক অর্থেই চমকে দেওয়ার মতো। এই বৈজ্ঞানিক পদ্ধতি নিশ্চিত করে যে ওই কাগজে বুক অফ আইজায়া বা ইশায়া নবীর বইয়ের যে অংশটি লেখা রয়েছে তা অন্তত ২২০০ বছরের পুরনো। বুঝতে পারছেন বিষয়টা? মানে এই ভবিষ্যৎবাণীগুলোর ঐতিহাসিক ভিত্তি সত্যিই কতটা প্রাচীন আর সুদৃঢ়। তবে এই পাণ্ডুলিপির সবচেয়ে আকর্ষণীয় অংশটি কিন্তু অন্য জায়গায়। এর মধ্যে একটি নির্দিষ্ট ভৌগোলিক স্থানের পরিষ্কার উল্লেখ রয়েছে। প্রাচীন এই বইতে লেখা, সেলার লোকেরা আনন্দে গান গাক। আচ্ছা, এই সেলা জিনিসটা কি? সেলা হলো একটি সুনির্দিষ্ট পর্বত যা আধুনিক মদিনায় অবস্থিত। আর অবাক করা বিষয় হল, মসজিদে নববী থেকে এর দূরত্ব মাত্র ৫০০ মিটার। ভাবা যায়, প্রাচীন একটা ধর্মীয় গ্রন্থে ১০০০ মাইল দূরের এত নিখুঁত একটা ভৌগোলিক সূত্র থাকাটা কিন্তু সত্যিই বিস্ময়কর। ২ নম্বর বিষয়, মদিনায় হিজরত। চলুন এবার বিশ্লেষণ করে দেখা যাক কিভাবে এই প্রাচীন ভবিষ্যৎবাণীগুলো ওই সময়ে একটা বিশাল মাপের বাস্তব জনসংখ্যাগত বা ডেমোগ্রাফিক পরিবর্তনের সূচনা করেছিল। এই ঐতিহাসিক স্থানান্তরের যাত্রাপথটির দিকে একটু লক্ষ্য করলেই পুরো দৃশ্যপটটা পরিষ্কার হয়ে যাবে। ফিলিস্তিনে আবিষ্কৃত ওই প্রাচীন গ্রন্থগুলোর সুনির্দিষ্ট ভৌগোলিক সূত্রের উপর ভিত্তি করে প্রাচীন ইহুদি উপজাতিরা তখন একজন নতুন নবীর আগমনের প্রত্যাশা করছিল। আর ঠিক এই কারণেই তারা ফিলিস্তিন থেকে দক্ষিণ দিকে হিজাজ অঞ্চলে বিশাল এক পরিযানে পাড়ি জমায়। তারা মূলত খাইবার এবং মদিনায়, বিশেষ করে ঠিক ওই সেলা পর্বতের কাছাকাছি এলাকায় নিজেদের বসতি গড়ে তোলে। অর্থাৎ এটি ছিল প্রাচীন ভবিষ্যৎবাণী দ্বারা সরাসরি অনুপ্রাণিত একটি সুপরিকল্পিত ঐতিহাসিক স্থানান্তর। ৩ নম্বর বিষয়, রোম বনাম পারস্য সাম্রাজ্য। আমাদের তৃতীয় কেস স্টাডির জন্য আমরা টাইম ট্রাভেল করে চলে যাব সোজা ৭ম শতাব্দীতে। তৎকালীন বিশ্বের সর্ববৃহৎ দুটি পরাশক্তির মধ্যে তখন এক ভয়ানক ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছিল। তৎকালীন বিশ্বব্যবস্থায় একদিকে ছিল পরাক্রমশালী সাসানিদ পারস্য সাম্রাজ্য। এই অগ্নি উপাসক সমাজ রোমানদের মারাত্মকভাবে পরাস্ত করে পবিত্র জেরুজালেম এবং ট্রু ক্রস দখল করে নিয়েছিল। অন্যদিকে ছিল খ্রিস্টান সমাজ, অর্থাৎ বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য, যারা একের পর এক শোচনীয় পরাজয়ের সম্মুখীন হচ্ছিল। রোমানরা তখন রীতিমতো ধ্বংসের দ্বারপ্রান্তে। তাদের ঘুরে দাঁড়ানোটা ঐতিহাসিকভাবে সম্পূর্ণ অসম্ভব বলেই মনে হচ্ছিল। ঠিক এমন একটি চরম আশাহীন পরিস্থিতিতে ঘটে এক অভাবনীয় ঘটনা। কোরআনের সূরা আর রুমে একটি অত্যন্ত আত্মবিশ্বাসী ভবিষ্যৎবাণী করা হয়। অবিশ্বাস্য ব্যাপার হল, সেখানে সরাসরি বলা হয় যে রোমানরা মাত্র ৩ থেকে ৯ বছরের এক নির্দিষ্ট সময়সীমার মধ্যে পার্সিয়ানদের বিরুদ্ধে আবার বিজয়ী হবে। একটু চিন্তা করে দেখুন, তৎকালীন ঐতিহাসিক বাস্তবতার একেবারে বিপরীতে দাঁড়িয়ে এমন কথা বলাটা ছিল পুরোপুরি অকল্পনীয়। ঘটনাগুলোর ক্রমধারা বিশ্লেষণ করলে এক অভাবনীয় চিত্র ফুটে ওঠে। পার্সিয়ানদের জেরুজালেম জয়ের পর কোরআন এই ভবিষ্যৎবাণী করে,
তৎকালীন নেতা আবু বাকর এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি এর ওপর ১০০টি উট বাজি ধরেছিলেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কি জানেন, ঠিক ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই রোমান সম্রাট হেরাক্লিস ব্ল্যাক সি বা কৃষ্ণসাগর থেকে এক আকস্মিক পাল্টা আক্রমণ চালান এবং রোমান ভূখণ্ড পুনরুদ্ধার করেন। ঠিক যেমনটি ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, একদম অক্ষরে অক্ষরে মিলে যায়। ৪ নম্বর আলোচনা, মহাকাশ এবং কক্ষপথের মেকানিক্স। এবার আমাদের আলোচনা ইতিহাসের এমন একটি দিকে মোড় নিচ্ছে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি হল মেরাজ বা রাতের ভ্রমণের ঘটনা। এটি গভীরভাবে আধ্যাত্মিক, আবার বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও দারুণ কৌতূহলোদ্দীপক। এখানে একটি মৌলিক প্রশ্ন কিন্তু বারবার ফিরে আসে। এক রাতের মধ্যে যখন পুরো পৃথিবী ঘুমাচ্ছে, তখন কিভাবে ৭ আসমান বা মহাকাশ ভেদ করে এত বিশাল একটা যাত্রা সম্পন্ন হওয়া সম্ভব? প্রাচীন গ্রন্থগুলো বলছে এই যাত্রা হয়েছিল বোরাক নামক একটি বাহনে চড়ে। মজার ব্যাপার হলো এই বোরাক শব্দটি মূলত এসেছে বজ্রপাত বা আলোর ঝলকানি থেকে। চলুন আধুনিক পদার্থবিজ্ঞানের লেন্স দিয়ে এই জটিল ধারণাটি বোঝার চেষ্টা করি। এই বিষয়টা বুঝতে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতার তত্ত্ব চমৎকার একটি বৈজ্ঞানিক উপমা হিসেবে কাজ করে। আমরা জানি যদি কোনো বস্তু আলোর গতির কাছাকাছি বেগে ভ্রমণ করে, তবে তার জন্য সময় অনেক ধীর হয়ে যায়। এই সূত্র অনুসারে আলোর গতির কাছাকাছি ভ্রমণ করলে একটি বিশাল মহাজাগতিক যাত্রা সম্পন্ন করা সম্ভব, যেখানে পৃথিবীতে থাকা পর্যবেক্ষকদের কাছে মনে হবে যে কেবল কয়েক মুহূর্ত বা সেকেন্ডের ভগ্নাংশ পার হয়েছে। ব্যাপারটা অনেকটা টাইম ডাইলেশনের মতো। এর পাশাপাশি কোরআনে বলা হয়েছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তুই একটি নির্দিষ্ট নিয়মের প্রতি সমর্পিত হয়ে ঘোরে। মহাজাগতিক স্কেলগুলোর তুলনা করলে দেখবেন ম্যাক্রো স্কেলে গ্যালাক্সিগুলো ঘুরছে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের চারদিকে, আর গ্রহগুলো ঘুরছে সূর্যের চারদিকে। আবার মাইক্রো বা ক্ষুদ্র স্কেলে যদি দেখি, ইলেকট্রন ঘুরছে পারমাণবিক নিউক্লিয়াসের চারপাশে। ঠিক একইভাবে মানব স্কেলে তীর্থযাত্রীরা কাবার চারপাশে ঘোরে। এটি অত্যন্ত নিখুঁত একটি গাণিতিক সাদৃশ্য। সুতরাং এখানকার মূল বিষয়টা হল কাবা প্রদক্ষিণ বা তাওয়াফ করার মতো মানবিক আচারগুলো গাণিতিক এবং শারীরিকভাবে মহাবিশ্বের মৌলিক নিয়মগুলোর সাথেই সরাসরি যুক্ত। একটি ক্ষুদ্রতম অণু থেকে শুরু করে একটি বিশাল গ্যালাক্সি পর্যন্ত সবাই যেন একটি সর্বজনীন কক্ষপথে আবর্তিত হচ্ছে। এই মহাজাগতিক সাদৃশ্যটি সত্যি ভাবার মতো একটা বিষয়। আমাদের আজকের তালিকার শেষ এবং ৫ নম্বর বিষয়, বেদুইনদের গগনচুম্বী অট্টালিকা প্রতিযোগিতা। আমাদের আজকের সেশনের চূড়ান্ত কেস স্টাডিতে আমরা এমন একটি ভবিষ্যদ্বাণী নিয়ে আলোচনা করব যা প্রাচীন যাযাবর জীবনের সাথে মধ্যপ্রাচ্যের আধুনিক এবং অভাবনীয় অর্থনৈতিক উত্থানকে এক সুতোয় গেঁথেছে। যখন দেখবেন খালি পায়ে থাকা বস্ত্রহীন নিঃস্ব রাখালরা উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করছে। জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আসা একটি হাদিসে ঠিক এই সুনির্দিষ্ট কথাটি বলা হয়েছিল। খেয়াল করে দেখুন, এই উক্তিটি বিশেষভাবে সেই অঞ্চলের সবচেয়ে নিম্ন অর্থনৈতিক শ্রেণীর মানুষদের, অর্থাৎ যাযাবর বেদুইন রাখালদের দিকে ইঙ্গিত করেছিল। বলা হয়েছিল যে ভবিষ্যতে এরাই স্থাপত্যের উচ্চতা নিয়ে সবচেয়ে বড় প্রতিযোগিতায় নামবে। ঐতিহাসিক তথ্য আর পেছনের যুক্তিগুলো ঘাটলে দেখা যায় বেদুইনরা শতাব্দী ধরে অত্যন্ত দরিদ্র যাযাবর হিসেবেই বাস করত। কিন্তু বিংশ শতাব্দীতে বিশাল তেলের মজুদ আবিষ্কৃত হওয়ার পর দৃশ্যপট পুরো পাল্টে যায়। রাতারাতি তারা অভূতপূর্ব বৈশ্বিক সম্পদের অধিকারী হয়। আর সেই প্রাচীন ভবিষ্যদ্বাণী মেনেই এই বেদুইনদের বংশধররাই আধুনিক যুগে গগনচুম্বী ভবন নির্মাণের এক অবিস্মরণীয় এবং শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতায় নেমেছে। উচ্চতার এই তুলনামূলক পরিসংখ্যানটির দিকে একবার তাকান। গিজার গ্রেট পিরামিড, যা হাজার হাজার বছর ধরে সবচেয়ে উঁচু ছিল, তা আজ দুবাইয়ের ৮২৮ মিটারের বুর্জ খলিফার কাছে হার মেনেছে। আবার সৌদি আরব ১০০০ মিটারেরও বেশি উঁচু জেদ্দা টাওয়ার নির্মাণ করে তাকেও ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় মেতেছে। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মতো দেশগুলো মানব ইতিহাসের সবচেয়ে উঁচু কাঠামো নির্মাণের এই যে অঘোষিত এক লড়াইয়ে মেতেছে, তা ওই প্রাচীন গ্রন্থগুলোর ভবিষ্যদ্বাণীর সাথে অক্ষরে অক্ষরে মিলে যায়। আজকের এই ক্লাস শেষ করার আগে একটি প্রশ্ন নিশ্চয়ই আমাদের সবার চিন্তার খোরাক যোগাবে। আধুনিক ভূ-রাজনীতি আর স্থাপত্য যখন এত দ্রুতগতিতে বিকশিত হচ্ছে, তখন একটা প্রশ্ন জাগতেই পারে,
আমরা কি আজও অজান্তেই সেই হাজার বছর আগের প্রাচীন পাণ্ডুলিপিগুলোতে লেখা ভূরাজনৈতিক নীলনকশাগুলোই অনুসরণ করে চলেছি? আর কে জানে, হয়তো অন্য কোনো প্রাচীন গ্রন্থে আমাদের ভবিষ্যতের আরও এমন কোনো বিস্ময়কর নীলনকশা লুকিয়ে আছে? এই কৌতূহল জাগানিয়া প্রশ্নটি রেখেই আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।